রাজনীতি। পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি করা হয় দেশের সমৃদ্ধি এবং উন্নতির লক্ষ্যে। আর আমাদের দেশগুলোতে রাজনীতি করা হয় বরাবরই সরকারে যে দলটা থাকেন তাদেরকে বিপরীত দলগুলো নানানভাবে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য জনগণের কাছে ভিলেন হিসাবে উপস্থাপন করার পাশাপাশি আরও নানান কূট ষড়যন্ত্র এই দেশে চলে আসছে গত ৫৩ বছর। আর যার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা হয়েছে লুটপাটের আখড়া। দেশের উন্নতি সমৃদ্ধির পথে রাজনীতিবিদদের মুখরোচক কথাবার্তা, ক্ষমতায় না থাকলে ষড়যন্ত্র, এই যেন বাস্তবতায় চলে এসেছে। দর্শক, জুলাই আগস্ট অভ্যুত্থান, আওয়ামী লীগ বলছে যে পরিকল্পিতভাবেই রাজনৈতিক দলগুলো এই যে সমন্বয়ক হিসাবে যাদেরকে আমরা দেখছি তারা ছিল আপনার বিশেষ করে জামাত শিবিরের এজেন্ট। এর পাশাপাশি তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দেশি বিদেশি নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারকে উৎখাত করেছে। তো স্বাভাবিকভাবেই এই যে গভর্নমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারাই আছেন তাদেরকে পজিটিভলি ভাবছে না আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই সরকার ক্ষমতায় আসার পর বিভিন্নভাবেই সরকারকে কিন্তু নানান ধরনের ডিস্টারবেন্স বাংলাদেশ আওয়ামী লীগ করছে, এটাই বাস্তবতা। তবে এটাই রাজনীতি, যিনি ক্ষমতায় থাকবেন তার জবাবদিহিতা আছে, কিন্তু যারা ক্ষমতায় থাকে না তাদের কিন্তু জবাবদিহিতা নাই। একদিকে উত্তর বাংলাদেশ গত ৭২ ঘন্টা ধরে একের পর এক বিভিন্ন কলেজের স্টুডেন্টসদের মধ্যে সংঘর্ষ, চিন্ময় কৃষ্ণের অনুসারে নিয়ে চলছে আরেক কাণ্ড, পিনাকি আবার গরু জেয়াফত করাচ্ছেন, এই সকল উদ্ভুত পরিস্থিতির মধ্যে আরেকটা ঘটনা ফাঁকি দিয়ে ঘটানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ। আর এ নিয়ে দৈনিক কালবেলা থেকে শুরু করে বেশ কয়েকটা গণমাধ্যমে নিউজটা আসছে। আপনাদের খেয়াল থাকার কথা, গেল গত পরশু দিনই ঢাকাতে বাস ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে মানুষ পাঠানো হচ্ছিল। সবার কাছে প্রশ্ন আসলো, এই মানুষগুলো কেন আসছে? আর এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপরে বের হয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দৈনিক কালবেলা বলছে ৩,০০০ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন। বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে যে পাচারের টাকা ছিল সেগুলোকে দেশে ফিরিয়ে এনেছেন, আর বিনা লাভে তিনি লোন দিচ্ছেন ১,০০,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০,০০ টাকা পর্যন্ত। তো এই টাকা আনতে কি করতে হবে? যেতে হবে রাজধানী ঢাকার শাহবাগে, জমায়েত হতে হবে সেইখানের সমাবেশে। এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে আপনার এই চক্র। এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। তো স্থানীয় জনগণ বলছেন সকাল থেকে দুপুর নাগাদ অন্তত অর্ধশতাধিক বাস ভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদে লোনের প্রলোভন দেখিয়ে হাজির করা হয়েছে। তাদের হাতে টোকেন ছিল, বলা হচ্ছে এই টোকেনটা দেখালে ১,০০,০০০ থেকে শুরু করে ১,০০,০০,০০০ টাকা তারা পাবে। গোপালগঞ্জ থেকে, বিশেষ করে খেলাটা শুরু হলো গোপালগঞ্জ থেকে, মনে আসছিল একটি বাসের যারা যাত্রী তাদের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার থেকে তিনি ৩,০০০ টাকার বিনিময়ে টোকেন কিনেছেন। তাকে আওয়ামী লীগ নেতা বলেছেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এমনকি বাস ভাড়াও ওই নেতাই করে দিয়েছেন। কিন্তু শাহবাগে এসে তারা দেখছে আরেক ভিন্ন পরিস্থিতি। ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তফা আমিন নামক একজন ব্যক্তির নম্বর দেওয়া আছে, আর সামনে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতা মিশ্রিত একটি হায়নাদের দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করেছে, আর অবৈধ অর্থ উদ্ধার এবং গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে, মানে এখানে বিশাল টিশাল দিয়া বলা হচ্ছে যে আপনার 10টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর এখানে আচ্ছা আপনার কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক পরিচয় দেওয়া আবম মোস্তফা আমিন তিনি বলছেন তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শাহবাগ থানার ওসি সাহেব বলছেন যে শাহবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, আর বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে যে বাসগুলো ঢাকাতে অনুপ্রবেশ করছিল বা শাহবাগে এসেছিল সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন সরকারের এই যে দুর্বল সময়টা যাচ্ছে বা এই অস্থিতিশীল পরিবেশটা যাচ্ছে, এই পরিবেশটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করেছেন। শুধুমাত্র গোপালগঞ্জ থেকে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অদ্ভুত ঘটনা ঘটেছে, যেন পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কোনোভাবেই তাদের এই পতন মেনে নিতে পারছে না। আবার যে সরকার ক্ষমতায় আছে তারাও বেসামাল অবস্থা আছে, কন্ট্রোলিং নাই, কিন্তু
ছাত্ররা সমন্বয়কদের পাত্তাই দিচ্ছে না। আপনি দেখবেন এখন যদি সমন্বয়করা ডাক দেয়, আপনি 1000 মানুষও পাবেন না আওয়ামী লীগ ইস্যু ছাড়া। আওয়ামী লীগ ইস্যুতে তারা বিভক্ত হবে না, কিন্তু এর বাহিরে ব্যক্তি স্বার্থে আপনি ডাক দিতে বলেন যে সোহরাওয়ার্দী কলেজের বিরুদ্ধে আমরা একটা মিছিল দিব, আসেন, 100 পোলাপাইন পাবেন না বিরোধী দলের কলেজ ছাড়া। তো তারা তাদের জনপ্রিয়তা হারিয়েছে, রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে, সামনে বিভিন্ন অ্যাক্টিভিটিস আসছে, মানুষের মধ্যে ভেদাভেদ হয়ে গেছে। বিএনপি একদিকে হাঁটতেছে, জামাত আরেকদিকে, জাতীয় পার্টি প্রটেস্টের চেষ্টা করছে, আওয়ামী লীগও ভাবতেছে আমাদেরকে যেমন ষড়যন্ত্র করে তোমরা। বারবার আমরা বলছিলাম যে ছাত্রদেরকে সামনে দিয়ে পিছন থেকে একটা চক্র তারা এই কাজ করছে। পরে দেখা গেলো যে জামাত এখানে স্পষ্ট শক্তভাবে কানেক্টেড। বিএনপি বলতেছে ভাই আমাদের তো 150 মারা গেছে। তো আওয়ামী লীগ ভাবতেছে পলিটিক্যালি যেহেতু খেলছো তোমরা, তো আমরাও পলিটিক্যালি খেলবো, কারণ সরকারকে এই যে সিচুয়েশনগুলো ফেস করতে হয় রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ থাকে, আর এটা ফেস করা কত কষ্টকর। পুলিশকে পাওয়ার দিতে হয়, পাওয়ার না দিলে বাংলাদেশে যা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ না, আর পাওয়ার দিলে পুলিশ গুলি করে, এই জিনিসগুলো তো সোজা না। তবে আমরা চাই আমাদের দেশের রাজনীতি রাষ্ট্র এবং দেশের কল্যাণে হোক, ব্যক্তিগত কল্যাণে না। গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ঝরে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা, যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে। আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে, যদি আজকে তাকে জামিন দেওয়া না হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে? ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে? দর্শক, ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে, টিম এ বলেন টিম বি বলেন, মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, আবার আমরা টিম বি যদি ধরি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে 2 জন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ, বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ। ইসকনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি, তার সম্পর্কে তথ্য হচ্ছে 4 বছর আগে তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন। অনেকে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে জানেন না। তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস, হাসনাত বা আরও যারা আছেন, তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার। আর গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন, তার ব্যাপারেও কিন্তু কড়া বার্তা আসছে। আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ, তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ। আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ?
মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা। আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে, কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে, সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে। যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু, সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে। আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে, আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য। আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টাপাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য। এটা কিন্তু সত্য, সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে। তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিন্ময় কৃষ্ণ হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে। আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি, আইন আছে, আদালত আছে, আপনি কোনোভাবেই কোথাও কোনো মব জাস্টিস ক্রিয়েট করবেন। আপনি হিন্দু হন, মুসলমান হন, একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা ভারতে আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকে আমার বাংলাদেশেই এমন বক্তব্যগুলো আমরা চারদিকে শুনছি। সবাই ধৈর্য ধারণ করবেন, আর আল্লাহ সবাইকে হেফাজত করুক।